প্রথম কথা হলো, জনগণের আস্থাটা যাদের উপরে অধিক পরিমাণে থাকে তারাই দেশ পরিচালনার দায়িত্ব পায়। ক্ষমতা কথাটা আমি প্রয়োগ করতে চাই না, সেই জায়গাটাই তো একটা প্রচন্ড রকমের আস্থাহীনতা। যেমন একটু আগে এই কিছু সময় আগেও এক জায়গায় এটা আলোচনা হচ্ছিল যে সংবিধান সংশোধন কমিটির কো চেয়ারম্যান বাবু সুরঞ্জিত সেনগুপ্ত কিছুদিন আগেও বলেছেন যে বাগে ধরলে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না, ছাড় পাওয়া যায় না। এখন অনেকে বলছেন সমালোচকরা যে সুরঞ্জিত বাবু নিজে ভিকটিম, বোধহয় নিজের কথাটি এইভাবে বলে দিলেন। আবার মাননীয় প্রধানমন্ত্রী মজা করে বলেছেন যে বাবু সুরঞ্জিত একজন আছেন, রাজা মিয়ার পায়ে বল, গোল তো যে কোনো একদিকে হবে। তো আস্থাহীনতা তো এখানেই তৈরি হয়ে রয়েছে অনেক বেশি করে। তো সেই জায়গাটায় বিরোধী দলের পক্ষ থেকে এত ক্ষুদ্র সংসদীয় প্রতিনিধিত্ব আমরা করছি, সেখানে আমাদের মধ্যে আস্থা থাকার তো কোনো বিষয়টা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না। আর এই যে আদালতের মাধ্যমে সব কিছু যে নিয়ে আসা হচ্ছে, এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশের সংবিধানের ৭৮ ধারায় পরিষ্কার করে বলা আছে যে সংসদের কার্যপ্রণালীর বা কর্মকাণ্ডের কোনো বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না। তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসির জনক নাকি এই দেশে আওয়ামী লীগ, তারা আজকে সংসদকে বগল দাবা করে আদালতকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু এই আদালত থেকেই এই আওয়ামী লীগের আমলে মাত্র কয়েক মাস আগে 2 বার করে রুল জারি করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। হয়েছে কি আদৌ? তারপরে আরেকটি জনগুরুত্ব সম্পন্ন বিষয়, রাসায়নিক দ্রব্য মিশ্রিত ফল পাকানো নিষিদ্ধকরণ করা হলো। হয়েছে কি আজ পর্যন্ত? এগুলো আদালতের প্রতি সম্মান দেখানোর বিষয় না। সম্মান দেখানোর বিষয়টা হলো এই জায়গায় যে আদালতের ঘাড়ে সিন্দুক রেখে, বন্দুক রেখে না, কিন্তু সিন্দুক রেখে, কারণ সিন্দুকের মধ্যে মূল দলিল দস্তাবেজ থাকে, এই জন্য আমি সিন্দুক শব্দটি ব্যবহার করলাম। আদালতের ঘাড়ে সিন্দুক রেখে ওইখান থেকে দলিল দস্তাবেজ বের করে ভবিষ্যতের ক্ষমতা আরো দীর্ঘস্থায়ী করার মানসিকতা থাকলে পরে আস্থা তৈরি হওয়ার কোনো জায়গা নেই। আপনাকে আমি খুব ছোট্ট করে 2-3টি উদাহরণ দিয়ে এই প্রসঙ্গে, এই শ্রদ্ধেয় বিচারপতিদেরকে কি আমরা দেখি নাই যতবার সামরিক শাসন এসেছে অতবার সামরিক শাসকদেরকে বা সেই সময়ের কথিত রাষ্ট্রপতিদেরকে শপথ গ্রহণ অনুষ্ঠান করিয়েছেন? আর বিচারপতিদের যদি ভুল না থাকে তাহলে নিম্ন আদালতের রায় হাইকোর্টে গিয়ে খারিজ হয় কেন? হাইকোর্টের রায় আবার অ্যাপিলেট ডিভিশনে গিয়ে খারিজ হয় কেন? নিশ্চয়ই তাদের ভুল আছে, কিন্তু তাদের ভুল বলা যাবে না, তাহলে আদালত অবমাননা। মাননীয় প্রধানমন্ত্রীও আজকে বললেন তাদের কোনো ভুল নাই, যেটা বলেছে এটা শিরোধার্য। এটা হতে পারে না, প্রত্যেক মানুষেরই ভুল আছে। এক আদালতের ভুল যদি আর এক আদালত ধরতে পারে, তা আদালতের কর্মকাণ্ড সম্পর্কে কেন আমরা বলতে পারবো না? মূল সিনেমা হলের মালিকানার মধ্যে ৫ম সংশোধনী বাতিল হয়ে গেল, যিনি মামলা করলেন মালিকানার তিনি আজ পর্যন্ত সিনেমা হল ফেরত পেলেন না। সিদ্দিকুর রহমান নামের একজন ব্যক্তির চাকরিচ্যুতির প্রতিকার চাইতে গিয়ে ৭ম সংশোধনী বাতিল হয়ে গেল, কিন্তু ওই ব্যক্তির চাকরি এখন পর্যন্ত ফেরত পায়নি। ৩ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়ে গেল, কিন্তু মহিউদ্দিন খান আলমগীর সাহেব বর্তমান সরকারি দলের একজন অত্যন্ত প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য, তিনি একটি রিট করেছিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের জরুরি অবস্থার কালীন সময়টাকে সাংবিধানিকভাবে অবৈধ ঘোষণা করা হোক, আদালত থেকে অসাংবিধানিক ঘোষণা করা হোক। আজকে ২.৫ বছর হয়ে গেছে, সেটা এখন পর্যন্ত কজ লিস্টই আসে না। তাহলে আদালতের মধ্যেই তো সমস্ত রহস্যগুলো জড়িত রয়েছে, এবং আদালতের মধ্য থেকে কোনো কোনো দলীয় মনোভাবাপন্ন বিচারক, সবার কথা আমি বলছি না, তারাই জিনিসটাকে ইনপুট করে দিচ্ছেন কারো কারো খুশির স্বার্থে। সে জায়গাটায় সংসদও গৌণ হয়ে গেছে, সংবিধানও গৌণ হয়ে গেছে, আর রাজনৈতিক দলগুলো কেন যেন সেই পথ অনুসরণ করে চলেছে, যেটার মধ্যে পিপলসের জন্য তাদের যে কমিটমেন্ট, সেটার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না।